সো গাইজ আজকে আমি স্টেপ বাই স্টেপ GSX-R এর ভালো এবং খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো একটু নিচে আসেন ক্যামেরা নিয়ে ভাই। Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel and your wind chaser is here with another new video. So guys, দেখতে দেখতে নতুন করে শুরু হয়ে গেল বাংলাদেশের লকডাউন। তো ভাবলাম বাসায় বসে না থেকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও বানায় ফেলি। আমার হচ্ছে ইউটিউবে, ফেসবুকে অথবা আমার চেনা পরিচিত অনেকেই আমার কাছে GSX-R সম্পর্কে জানতে চেয়েছেন। মানে কাইন্ড অফ একটা পার্সোনাল রিভিউ টাইপ। অনেকেই রাস্তাঘাটে মানে অনেক সময়ই চেনা অচেনা অনেকেই আমাকে GSX-R সম্পর্কে জানতে চেয়েছেন। মানে এটার ফার্স্ট ইমপ্রেশন বলেন বা যেটাই বলেন, আমি অলরেডি GSX-R বাইকটা 5000+ কিলোমিটার চালিয়ে ফেলেছি। সো মোটামুটি আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সো গাইজ আজকে আমি স্টেপ বাই স্টেপ GSX-R এর ভালো এবং খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমি কোনো ফিজিক্যাল বা যেগুলো মানে সব জায়গায় থাকে লেখা থাকে বা GSX-R এর স্পেসিফিকেশন যেটাকে বলে, ওই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো না, কারণ অলরেডি এই বাইকটা অনেক দিন থেকে বাংলাদেশে আছে। তো সবাই কম বেশি এই বাইকটার পাওয়ার ডেলিভারি, এই বাইকটার টর্ক, ঠিক আছে, তারপর হচ্ছে হর্স পাওয়ার, এই সমস্ত সম্পর্কে আপনারা সবাই জানেন। সো আমি আজকে ওই বিষয়গুলোতে যাবো না, আমি আজকে একটা জাস্ট বেসিক রিভিউ দিব। হয়তো বা আপনার মতামতের সাথে আমার মতামত নাও মিলতে পারে, তারপরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি নতুন কিছু শিখতে পারবেন। এখন আমি আমার GSX-R বাইকের রিভিউ দিব, পুরোপুরি পার্সোনাল রিভিউ। বাট তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলটিতে নতুন আমার ভিডিও দেখতেছেন, তারা এখনই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই আমি GSX-R সম্পর্কে যেটা বলতে চাই, ইটস ওভারঅল আপনারা সবাই জানেন এটা একটা স্পোর্টস বাইক। তো আমি স্টার্ট করতে চাই এর খারাপ দিকগুলো নিয়ে, যেটা আমাকে সবথেকে বেশি সাফার করে বা আমার মনে হয় বা যে প্যারাটা আমার সবথেকে বেশি লাগে, সেটা হচ্ছে এই বাইকটাতে যখন আপনি বসবেন আর এখানে যে হ্যান্ডেলবারের দূরত্ব, এটা একটা মডারেট দূরত্ব, বাট আমার কাছে অনেক বেশি মনে হয়। আর আমার হাতের উপরে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে প্রেশার লাগে। সো এই গেল হ্যান্ডেলবারের পার্টটা, যেটা খুবই কমন, এটা নিয়ে বদার হওয়ার কিছু নেই। বাট আমার কাছে GSX-R এর সবথেকে খারাপ যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এর ওয়েট ডিস্ট্রিবিউশন। এর ওয়েট ডিস্ট্রিবিউশনটা মোটেও ব্যালেন্স না। ওয়েট ডিস্ট্রিবিউশনটা মানে একটু উল্টাপাল্টা, কারণ হচ্ছে সামনের দিকে ওয়েটটা একটু বেশি, পিছনের দিকে ওয়েটটা একটু কম। আর যেই কারণে হাই স্পিডে বা যখন ওভার স্পিডে বা যে কোনো সময় সামনের দিকে ওয়েটটা বেশি থাকার কারণে পিছনের ওয়েটটা কম থাকার কারণে পিছনের চাকাটা একটু কাঁপে বা একটু ভাইব্রেশনের ফিলিংসটা আসে, যেটা আমার ক্ষেত্রে অনেক সময় হয়েছে। নেক্সট যে খারাপ দিকটার কথা বলবো সেটা হচ্ছে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো একটু নিচে আসেন ক্যামেরা নিয়ে ভাই। তো এখানে আমরা মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম। বাট একটা স্পোর্টস বাইক হিসাবে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পারফেক্ট আছে। বাট বাংলাদেশের রাস্তার তুলনায়, বাংলাদেশে যেই পরিমাণ গর্ত ভাঙা চূড়া থাকে, সেই তুলনায় এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটা কম এবং এর থেকে বেশি দেওয়া পসিবল না। বাট ইটস ওকে। বাট এখন মানে কিছু করার নেই, গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর থেকে যে বেশি দিবে এই বাইকে সেটাও পসিবল না। আর বাংলাদেশের রাস্তার তুলনায় এখন আমাদের দেশের কন্ডিশনে তার একটা বাইক ডেভেলপ করা হয় না। সো সেই দিক থেকে চিন্তা করলে ইটস ওকে। বাট বাংলাদেশের রোড কন্ডিশনের তুলনায় এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিছুটা কম। তো নেক্সট যে প্রবলেমটার কথা বলবো, প্রবলেম না মানে ব্যাড সাইড যেটার কথা বলবো, সেটা হচ্ছে এর সিট। দ্য ওর্স্ট থিং এভার দ্যাট ক্যান হ্যাপেন উইথ আ বাইক দ্যাট ইজ আ সিট লাইক দিস। এই সিটটা হচ্ছে মানে এতটা ছোট যে কোনো একজনের মানে পিছনের সাইডের একটা সাইড পড়বে আর একটা সাইড বাইরে থাকবে, অথবা দুই সাইড মাঝখানে পড়লে এতটুকু করে বাইরে থাকবে। জাস্ট কিডিং গাইজ। আপনি যদি ম্যারিড হন, আপনি যদি এঙ্গেজ হন, লাইক আপনার যদি গার্লফ্রেন্ড থাকে, আপনার যদি ওয়াইফ থাকে, অথবা আপনার বোন বা মা যদি কেউ আপনার বাইকে উঠে বা রেগুলার আপনার বাইকে রাইড করে থাকে, তো অবশ্যই GSX-R বাইকটা আপনার জন্য হারাম। লিটারালি ইন ওয়ান ওয়ার্ড আপনার জন্য এই বাইকটা হারাম। সো যাদের পিছনে কোনো মেয়ে উঠবে অপোজিট জেন্ডার, মানে আই মিন কোনো আপনার বোন, গার্লফ্রেন্ড, মা অথবা ওয়াইফ যেই উঠুক, তারা যদি রেগুলার রাইড করেন, সেই ক্ষেত্রে GSX-R বাইকটা আপনার জন্য মোটেও পারফেক্ট না। বাট এই সিটটা হচ্ছে সবথেকে আনকমফোর্টেবল সিট আমার দেখা। বাংলাদেশে যতগুলো বাইক আছে সবগুলো বাইকের মধ্যে এই সিটটা হচ্ছে সবথেকে আনকমফোর্টেবল। আর ক্যামেরার পিছনে অর্কিড এই সিটে সবথেকে বেশি বসে। সো হি নোজ ওয়েল। যাই হোক, তো এই গেল হচ্ছে মোটামুটি সব খারাপ দিকগুলো। আর আরেকটা খারাপ দিকের কথা যেটা কেউই এখন পর্যন্ত আমার দেখা বলে নাই, বাট খুবই মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এর ব্যাটারি লাইফ। GSX-R অ্যাকচুয়ালি আমি জানি না এটার ওয়্যারিং সিস্টেমটা কেমন বা কী কারণে এরকম হয়।
এর ব্যাটারিটা খুব বেশি পরিমাণে ড্রেন হয়, যেই কারণে আপনি বাইক কিছুদিন রেখে দিলে অথবা আপনি রাইড করার সময় একটু উল্টাপাল্টা যদি বাইকের ইউজ করে মানে ব্যাটারি ইউজ হয়, যেমন আপনি যদি ফগ লাইট ইউজ করেন বা অন্য আদার্স কিছু কানেকশন থাকে বা আফটার মার্কেট আপনি হচ্ছে ইন্ডিকেটর ইউজ করেন লাইক মি, যেমন আমার এখানে আফটার মার্কেট কিছু ইন্ডিকেটর আছে, এখানে নাম্বার প্লেটের সাথে হচ্ছে ব্লিঙ্ক করা লাইট আছে। তো এগুলো যদি আপনি ইউজ করেন, যেটা মানে খুবই সামান্য পরিমাণে, তো এটার কারণে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে ব্যাটারিটা বসে যায়, আপনার ধাক্কা মেরে বাইকটা স্টার্ট করা লাগে, যেটা GSX-R ইউজারদের জন্য খুবই কমন একটা সিনারিও। এটা কেউ বলে না, বাট ইটস ট্রু। এই জন্য আপনার হচ্ছে এই বাইকটা খুব মানে ব্যাটারিটা সচল রাখার জন্য বা ব্যাটারিটাকে পাওয়ারফুল রাখার জন্য বা ব্যাটারির পাওয়ারটা এনার্জিটা সেভ করার জন্য আপনার অনেক মেনটেন করে চলতে হয়। কারণ আমার সবসময় এখন মাথায় রাখতে হয় যে আমি যতক্ষণ ফগ লাইটটা অন করতেছি ততক্ষণ পর্যন্ত আমার ইঞ্জিনটা সচল আছে নাকি। তো আমার একটা নিজের মনে মনে একটা প্রেডিকটেশন করে একটা মানে হিসাব নিকাশ করে তারপর হচ্ছে বাইকটা চালাতে হয় বা মানে ব্যাটারির উপরে প্রেশার দিতে হয়। এরপরে আর একটা সবথেকে বড় যে প্যারাটা হচ্ছে সেটা হচ্ছে এটার ইঞ্জিন অয়েল দিতে হয় 1300 ml, যে কারণে আপনার দুইটা ইঞ্জিন অয়েল একবারে কিনতে হয়। তো আমি যেহেতু 300V ইউজ করি মোটুলের, 300V ইউজ করার কারণে আমার একসাথে দুইটা ইঞ্জিন অয়েল ইউজ করা লাগে, সেই কারণে আমার একই সাথে দেখা যাচ্ছে যে 3000 টাকার ইঞ্জিন অয়েল এটার ভিতরে দিতে হয়, যেটা যদি আপনি একটা মানে মেনটেন্যান্স কস্ট হিসাবে কাউন্ট করেন যেটা অনেক বেশি হয়ে দাঁড়ায়। সো দেখা যাচ্ছে ইঞ্জিন অয়েলের পিছনে আপনার অনেকগুলো টাকা চলে যাচ্ছে অ্যাট এ টাইম। সো গাইজ, অনেকক্ষণ হয়ে গেল, খারাপ দিকগুলো বলতে বলতে আমি হাঁপাই গেছি। এখন আই থিঙ্ক যেহেতু আমার নিজের বাইক, সো কিছু ভালো দিক বলা উচিত, যেটা সবাই করে থাকে, নিজের ভালো দিকগুলো আগে আগে বলে। বাট আমি ভালো দিকগুলো এই জন্যই পরে বলতেছি কারণ খারাপ দিকগুলো আগে জেনে রাখা ভালো। তো যদি GSX-R ভালো দিক চিন্তা করেন, সেটা হচ্ছে ইটস আ ভেরি ভেরি পাওয়ারফুল ইঞ্জিন। এটা দিয়ে আপনি এটা ইনস্ট্যান্ট যে পরিমাণ রেসপন্স আপনাকে দেবে, যেটাকে থ্রোটল রেসপন্স বলে, এবং খাস বাংলা ভাষায় যেটাকে বলে রেডি পিক আপ, সেটা অন্য বাইকের সাথে তুলনা করে পারবেন না। এটা অলরেডি সবাই জেনে গেছে বা সবাই জানে। তো ইঞ্জিন পাওয়ার, প্রপার থ্রোটল রেসপন্স, পাওয়ারফুল টপ এন্ড ডেলিভারি, পাওয়ারফুল 0 to 100 ডেলিভারির দিক থেকে ক্ষেত্রে এই বাইকটা এখন পর্যন্ত বিট করার মতো কোনো বাইক বাংলাদেশে আদৌ আছে নাকি আমি জানি না, অ্যান্ড আমি অলমোস্ট শিওর যে নাই। তো এই গেল প্রথম সবথেকে ভালো দিক। সেকেন্ড দিক হচ্ছে এটার যে বডির অ্যারোডাইনামিক শেপ। এখানের এইটা হচ্ছে আমার দেখা বাংলাদেশের মধ্যে সবথেকে পারফেক্ট অ্যারোডাইনামিক শেপড একটা বাইক, যেই কারণে আপনি যখন হেভি উইন্ডে মানে প্রচণ্ড পরিমাণে বাতাসের অ্যাগেনস্টে বাইক চালাবেন, তখন এটা আপনাকে স্পিড আপ করতে বা আপনার বাতাসটা কেটে নিতে আপনাকে সাহায্য করবে। অ্যাকচুয়ালি অ্যারোডাইনামিকের কাজই হচ্ছে এটা, যাতে উইন্ডের এগেনস্টে আপনি ইজিলি মুভ করতে পারেন। সো নেক্সট যে পজিটিভ দিকটার কথা বলবো সেটা হচ্ছে মানে GSX-R জন্য সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পজিটিভ সাইড। বাংলাদেশের আমার জানা মতে এটাই প্রথম হচ্ছে কিলেস ইগনিশন সিস্টেম, যেটাতে মানে চাবির কোনো ইউজ নাই, আপনাকে রিমোট ইউজ করতে হবে। সো কিলেস ইগনিশনের বেনিফিটস হচ্ছে আপনার সাথে ডিস্কে কোনো লক ইউজ করতে হবে না, টাস্ক লক, হোন্ডা লক জাতীয় অ্যালার্ম, সিকিউরিটি লক যেগুলো আছে, যেগুলো আফটার মার্কেট পাওয়া যায়, সেগুলো আপনার বাইকে ইনস্টল করতে হবে না। মানে আপনি কাইন্ড অফ একটু নিশ্চিন্ত থাকতে পারেন আপনার বাইক যে কোনো জায়গায় রেখে। কারণ আমি এতদিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমি বাইকটা মোটামুটি জাস্ট এই লকের উপর নির্ভর করেই, মানে বাইকের বিল্ট ইন লকের উপর নির্ভর করেই আমি সব জায়গায় চলাফেরা করি, আমি কোনো এক্সট্রা লক ইউজ করি না। সো কিলেস ইগনিশনের বেনিফিটটা তো আপনারা পাচ্ছেন এই বাইক থেকে। আফটার দ্যাট যেটা বলবো সেটা হচ্ছে এটার ওয়েট। অ্যাজ ফার আই নো এটার 132 অর মানে 135 অ্যারাউন্ড এরকম সামথিং ওয়েট। তো লো ওয়েট অলওয়েজ এ বেটার ফর মানে জাস্ট বাইকটা আপনি ফ্লেক্সিবল থাকবে আপনার জন্য, স্পেশালি ইন সিটি রাইড। লো ওয়েটের কারণে আপনি বাইকটা নিয়ে ইচ্ছা মতো খেলতে পারবেন, ঠিক আছে। লো ওয়েট অনেক সময় অনেক ক্ষেত্রে খারাপ হয়, বাট লো ওয়েটের বেনিফিটগুলো আমার কাছে বেশি মনে হয়। তো মানে একটা টাইম ছিল যে হেভি ওয়েটের বাইকগুলোকে প্রাধান্য বেশি দেওয়া হতো, বাট মডার্ন ওয়ার্ল্ডে কিন্তু বাইক যতটা লো ওয়েট বানানো যায়, ইভেন আপনি MotoGP বা যে কোনো ধরনের রেস ট্র্যাকের কথা চিন্তা করলে ওরা সবসময় বাইকগুলো ডেভেলপ করতে চায় লো ওয়েট করে। তো এখনকার বাইকগুলো আসলে যতটা লো ওয়েট, তার মধ্যে GSX-R অন্যতম। GSX-R অনেক লো ওয়েট, 132 কেজি আমি যতটুকু জানি। তো এটা একটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট GSX-R জন্য। আর লাস্টে আমি GSX-R একটা ভালো দিক বলবো, যেটা হচ্ছে মানে সবাই আসলে কাউন্ট করে না বা কনসিডার করে না, সেটা হচ্ছে এটার মডিফিকেশন। আপনি GSX-R উপরে ইঞ্জিন মডিফিকেশন এবং বডি পার্টস মডিফিকেশন, অনেক ধরনের মডিফিকেশন করতে পারবেন, কসমেটিক্স মডিফিকেশন করতে পারবেন। কজ GSX-R যে হোম কান্ট্রি যেটা হচ্ছে ইন্দোনেশিয়া, সেখানে ইন্দোনেশিয়ান পিপল আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন
ওরা ডিফারেন্টভাবে জিএসএক্সআর মডিফাই করে, ওরা ইঞ্জিনের উপর অনেক ধরনের কাজ করে। ইভেন এখন বাংলাদেশে অনেক ইউটিউবাররাই দেখবেন যে আরসিবির ব্রেক সেট ইনস্টল করেছে তাদের বাইকে। আরসিবি তো হচ্ছে জাস্ট এই সাইডের ক্ষেত্রে, বাট আপনি ইঞ্জিনের ভিতরে অনেক ধরনের মডিফিকেশন করতে পারবেন। বাংলাদেশে অনেকে এই ধরনের মডিফিকেশন অলরেডি করে ফেলেছে। আপনারা যদি কেউ এই সম্পর্কে কোনো আরও ফার্দার ইনফরমেশন জানতে চান তাহলে আমার নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। অ্যান্ড মডিফিকেশন সম্পর্কে যদি কোনো আইডিয়া দরকার হয় তাহলেও সেটা জানার জন্য নিচে কমেন্ট করতে পারেন। ইভেন বাইক রিলেটেড যদি আর কোনো ধরনের তথ্য আপনাদের দরকার থাকে সেটাও আমার কাছ থেকে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে পারবেন। সো গাইজ, আজকে এই পর্যন্তই। হয়তোবা আপনাদের ইনফরমেশন দিয়ে কোনো একটু হলেও উপকার করতে পেরেছি। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশে করোনা বেড়ে গেছে, সো সবাই নিজের টেক কেয়ার করবেন। আসসালামু আলাইকুম।